আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি আমাদের লেকচার টু এ আমরা লাস্ট ক্লাসে ভেক্টরের অনেকগুলো টাইপ করেছিলাম। টাইপের লাস্ট টাইপটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে সমরেখ ভেক্টর। তো সমরেখ ভেক্টর যেটা সমরেখ ভেক্টরের ক্ষেত্রে বলেছিলাম একটা জিনিস, মানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে একটু ভুল বলেছিলাম। যেটা হলো যে বলছিলাম যে একই ধারকরেখার উপর হতে হবে ভেক্টর দুইটা, বা একাধিক ভেক্টর একই ধারকরেখার উপর হয়। একই ধারকরেখার উপর হলেও সমরেখ হবে, আবার যদি সমান্তরাল ধারকরেখার উপরও ভেক্টর দুইটা হয় তাও এটা সমরেখ হবে। সমান্তরাল কোনো ধারকরেখার উপরও ভেক্টর দুইটা অবস্থান করে তাহলেও এটা সমরেখ হবে। এবং লাস্টে এটা বলেছিলাম তখন একটু ভুল হয়ে গেছিল। একই ধারকরেখার উপর হলেও হবে সমরেখ, আবার সমান্তরাল ধারকরেখার উপর হলেও হবে সমরেখ। বোথ অফ দিস কেসেস এটা হবে সমরেখ যদি ভেক্টর দুইটা একই ধারকরেখা অথবা পরস্পর সমান দুইটা ধারকরেখা, পরস্পর সমান্তরাল দুইটা ধারকরেখার উপর হয়। এখানে এই যে এরকম দেখাচ্ছে যে ডিগ্রিটা সেম, ডিগ্রি যদি ডিফারেন্টও হয়, সাপোজ এটা একটা ভেক্টর আর এটার একটা ভেক্টর, কিন্তু ধারকরেখা তো সেম, ধারকরেখা সেম হলে এটা সমরেখ, বিসদৃশ সমরেখ। এটা হলো সদৃশ সমরেখ, এটা হচ্ছে বিসদৃশ সমরেখ। আশা করি বুঝতে পেরেছে। রাস্টারটা নিয়ে আসি। সমরেখ ভেক্টর গেল, আর একটা হচ্ছে নাল ভেক্টর। নাল লিখি, নাল ভেক্টর যদি দুটো ভেক্টরের মান শূন্য হয় তাহলে তাকে নাল ভেক্টর। নাল ভেক্টর খুবই গুরুত্বপূর্ণ, কারণ নাল ভেক্টর থেকে আমাদের অনেক সময় অনেক অ্যান্সারও আসে। তো নাল ভেক্টর যেহেতু মান শূন্য, তাহলে এখানে একটা কোশ্চেন আসে যে দিক কোন দিক। অর্থাৎ আমি যদি সাপোজ এখানে ধানমন্ডিতে আছি, ধানমন্ডি থেকে আমি মতিঝিল গেলাম, মতিঝিল থেকে আমি আবার ধানমন্ডিতে ব্যাক করলাম, কিন্তু মতিঝিলটা আবার ধানমন্ডি বের করলাম, তাহলে আমার স্মরণ করতে আমার স্মরণ হলো যে জিরো। কারণ হলো যে আমার ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্টের যে ডিস্টেন্স ওটা হলো জিরো, অর্থাৎ আমার হলো যে স্মরণ জিরো। যদি আমার স্মরণ জিরো হয় তাহলে আমার দিক, এটা একটা নাল ভেক্টর, তাহলে আমার এই স্মরণ যেটা, এই স্মরণকে সাপোজ এস বার দিয়ে বা এস এরকম ট্যাগ দিয়ে দিলাম। তো এস বার যেটা, এটাকে আমি বললাম যেটা আমার জিরো, কারণ এটা আমার যেহেতু স্মরণ জিরো থেকে এস বার জিরো জিরো। এটা আমার দিক কোন দিক, কারণ এখানে আমি এখান থেকে শুরু করে এখানে গেছি, এখান থেকে আবার এখানে আসছি। এখন তো মাঝখানে যে ঘটছি এটা তো আমার বিবেচ্য বিষয় না যে মাঝখানে আমি এখানে এই দিক বরাবর গিয়েছি। এখন আমার প্রশ্ন হলো যে আমি এটাতে ছিলাম আর এটাতেই আসছি, তার মানে এটা দিকটা তো নির্ণয় করা যাচ্ছে না, কারণ আমি যেখানে ছিলাম ওখানে এসেছি। অর্থাৎ এটার দিক হলো যে মানে এটার দিক হলো যে অনির্ণয়, মানে এটার দিক আমরা জানা নেই আর কি, দিকটা কোন দিক, তাহলে একটু দিক অনির্ণয়। তারপর হলো যে আমাদের সঠিক ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য নয় যার মান, সে হলো সঠিক ভেক্টর। অর্থাৎ এইটা একটা ভেক্টরের উল্টা, নাল ভেক্টর যেটা তার উল্টাটা হলো সঠিক ভেক্টর। নাল ভেক্টরের মান শূন্য হতে হবে, আর হলো যে সঠিক ভেক্টরের মান শূন্য না ছাড়া অন্য যে কোনো কিছু হতে পারবে আর কি। শূন্য ছাড়া যে কোনো কিছু হলেই ওটা হবে সঠিক ভেক্টর, মাইনাস হোক প্লাস হোক যাই হোক। সরি, মান তো মাইনাস হওয়া পসিবল না, মানে দিক যেদিক হোক, যদি মানটা কিছু একটা হয় জিরো থেকে জিরো যে কোনো কিছু, তাহলে এটা হবে সঠিক ভেক্টর। এগুলো গেল আমাদের ভেক্টরের টাইপ। এখন ভেক্টরের প্রকারভেদের পর আমরা কিছু ভেক্টরের প্রকারভেদ দিয়ে বিভিন্ন এমসিকিউ সলভ করি, তাহলে আমাদের এই কনসেপ্টটা আরও ঝালাই হবে। প্রথম প্রশ্ন, সমজাতীয় অসমমান বিপরীতমুখী ভেক্টরকে কী বলে?
ফার্স্ট অপশন বিপরীত ভেক্টর, বিপরীতটা লিখতেছি। সেকেন্ড অপশন বিপরীত ভেক্টর, থার্ড অপশন সদৃশ ভেক্টর, ফোর্থ অপশন সদৃশ ভেক্টর। এখানে সমজাতীয় ভেক্টরের যখন তুলনা হয় তখন এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা সমজাতীয় হতে হবে। আমি যদি আপনাকে বলি যে 5 নিউটন বল কি 5 মিটারের সাথে সমান কিনা, আপনি বলবেন যে বল আবার মিটারের সাথে সমান হতে যাবে কিনা। কারণ কি, আপনি দেখতেছেন যে এরা সমজাতীয়, এরা অসমজাতীয়। একটা আমার বল আর একটা আমার সরল। বল আর সরল তো পরস্পর সমান হতেও পারে না, কারণ এটা তো সমজাতীয় না। কাজে এই ভেক্টরে যখন আমরা প্রত্যেকটা টাইপের সমান বা সদৃশ বিসদৃশ বলতেছি তখন এটা সবাই সমজাতীয় হতে হবে। মানে ভেক্টরের তুলনা হবে সমজাতীয়র মধ্যে, অসমজাতীয়র মধ্যে কোনো তুলনা হবে না। তো প্রথমটা গেল যে সমজাতীয় হতে হবে, সমজাতীয় অসমমান। অসমমান বিপরীত ভেক্টর দিয়ে কী করবে দেখেন, অসমমান মান যদি সমান হতো, সাপোজ সমজাতীয় এখানে সমমান হতো, যদি সমমান হতো এবং বিপরীতমুখী হতো, অর্থাৎ সমজাতীয় সমমান এবং বিপরীতমুখী মান দুটা সমান, দিক হলে বিপরীত, তাহলে হয়তো বিপরীত করতো। যদি এটা হতো তাহলে হয়তো বিপরীত করতো। কিন্তু যেহেতু আমার এখানে বলছে অসমমান, অর্থাৎ মান দুটা অসমান, মান দুটা সমান না, কাজেই আমার একটা ভেক্টর যদি এরকম হয় একটা ভেক্টর হবে এরকম, কিন্তু দিক হবে বিপরীত, তাই এটা হবে বিসদৃশ। আশা করি বুঝতে পেরেছি অ্যান্সারটা, আমি এক্সপ্লেন করে বলেছি। লাস্টের বুকটা মুছে নিয়ে সেকেন্ডারি একটা প্রবলেম আমরা শূন্য ভেক্টরের জন্য প্রযোজ্য শূন্য ভেক্টরের দিক নির্দিষ্ট না। নম্বর রয়েছে এর মান শূন্য। তিন নম্বর রয়েছে এটি ভেক্টর না। তো শূন্য ভেক্টরে যখন একটু আলোচনা করেছি তখন বলেছি তার দিক নির্দিষ্ট না, তখন বলেছি তার মান শূন্য। দুইটা কিন্তু বলি না যে তার ভেক্টর না, কারণ তাকে সম্বন্ধে পারে দিকটা অনির্দিষ্ট, মানে দিকটা নির্দিষ্ট করে নির্ণয় করতে পারতেছি না দিকটা কি, তাহলে তো এটা ভেক্টর হওয়ার কথা। কিন্তু না, এটা একটা ভেক্টর, কারণ এটা ভেক্টর দেখি তো আমরা ভেক্টরের এই আলোচনা, ভেক্টরের এই প্রকারটি এটা নিয়ে আলোচনা করছি, তাই না? যেটা ভেক্টর না হলে এখানে এই অধ্যায়ে নিয়ে আলোচনা হতো না। এটা ভেক্টর, প্লাস এটা দিকটা নির্দিষ্ট না। মানে আমি যদি আপনাকে বলি যে শূন্যের উপর শূন্য পাওয়া দিলে কত হয়, এটা অনির্ণয়। এটা কিন্তু কোনো একটা সংখ্যা হয় না, এটা আমরা অনির্ণয় আমরা নির্ণয় করতে পারি না, বা এটা আমাদের জানা নেই অসমবাহিত বা অনির্ণয়। সেম একইভাবে যে এখানে যে জিনিসটা হবে সেটা মানে এটা কিন্তু আমরা বলতে পারি না, এটা তার ম্যাট্রিক্সের মধ্যেই পড়ে না, এটাই ম্যাট্রিক্সের মধ্যে পড়ে। সেম একইভাবে আমরা এই ক্ষেত্রে বলতে পারতেছি যে এটার যে কনসেপ্টটা মানে এটা ভেক্টরের মধ্যে পড়ে, বাট এটার দিকটা কোন দিকে আমি এটা এই দিকটা নির্দিষ্ট করে বলতে পারতেছি, মানে দিকটা নির্দিষ্ট না হয় একটা ভেক্টর। অ্যান্সার হবে 1 আর 2, অ্যান্সার এটা হবে না। এটা মুছে ফেলি। একটা প্রশ্ন আমরা দেখি, পূর্ণ ভেক্টর এবং একক ভেক্টরের মধ্যে এবং এর একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? ফার্স্ট অপশন 0 ডিগ্রি,
সেকেন্ড অপশন 180 ডিগ্রি, থার্ড অপশন 90 ডিগ্রি, ফোর্থ অপশন 60 ডিগ্রি। কোনো একটা ভেক্টর এখন একটা ভেক্টর এদিকে আছে, এই ভেক্টরের যে এখন ভেক্টর সেটাও কিন্তু এদিকে আছে। এখানে মানটা আমাদের বিবেচ্য না, কারণ আমাদের যেহেতু কোণ বলেছে, অর্থাৎ আমাদের এখানে দিকটা বিবেচ্য, কোন দিকে কাজ করতেছে এই দুটার মধ্যবর্তী কোণ কত এটা আমাদের বিবেচ্য। একটা ভেক্টর এদিকে আছে আর একটা ভেক্টর এদিকেই হবে, এটা আমরা বুঝতে পারতেছি, কারণ এটা থেকে একটা যদি আমি এক একক একটা অংশ যদি আমি পোর্শনগুলি যদি আমি ভেঙে কেটে নিই, সাপোজ এটা আমার এক একক পোর্শন, দুটার দিক কিন্তু সেম হচ্ছে। আর এখানে ভেঙে এখানে দেখি দিক কিন্তু সেম হবে, দিক কখনো ডিফারেন্ট হবে না, দিক কখনো 90 ডিগ্রি তো হবে না। যদি দিক সেম হচ্ছে তাহলে আমাদের এখানে দুটো অপশন আছে, 90 ডিগ্রি তো হবে না, এটা আমার টাকা 60 ডিগ্রি হবে না, এটাই বুঝতে পারছি। তার মানে হয় 180 ডিগ্রি হবে না 0 ডিগ্রি হবে। এখন কোনটা হবে এটা হচ্ছে হচ্ছে বিষয়। 180 ডিগ্রি হতে পারে যদি 180 ডিগ্রি মানে এটা দিক ডিফারেন্ট। দেখেন এই কোনটাকে আমি 180 ডিগ্রি দিই, এই যে একটা সরলরেখা মধ্যবর্তী এই যে কোনটাই কোনটা 180 ডিগ্রি, কারণ এই দুটো দিক ডিফারেন্ট দুটা দিককে ইন্ডিকেট করতেছি, এই পাশে এই পাশে। তার দুই দিকটা সেম হতো যে এটাও যেদিকে এটাও সেদিকে, অর্থাৎ একদম সেম লাইনে অ্যালাইনমেন্ট দিয়েছি, তখন এটাকে আমরা বলি জিরো। অর্থাৎ কোনো ভেক্টর এবং একক ভেক্টরের মধ্যে কোন জিরো। এখানে আরেকটা প্রশ্ন দিতে পারি যে একক ভেক্টর না দিয়ে আমি এখানে একক ভেক্টরকে বুঝিয়ে দিতে পারি যে কোনো একটা ভেক্টর এবং এর সদৃশ ভেক্টরের মধ্যে কোন, তখন ওই কনসেপ্টটা সেম, দিকটা যেহেতু একই দিকে ক্ষতিপূরণ আমরা জিরো। আমি যদি বলি বিসদৃশ ভেক্টরের মধ্যে কোন, তাহলে বলি দিক দুইটা পরস্পর একদম উল্টা, উল্টা যেহেতু তাহলে কোনটা হবে 180 ডিগ্রি, তখন এটা 0 ডিগ্রি হবে। আশা করি বুঝতে পারছেন, তিনটা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে কথা বলে ফেললাম। আরেকটা প্রশ্ন আছে, প্রশ্নটা ম্যাথমেটিক্যাল ওয়েতে দেখানো হবে, সেম এতক্ষণ তিনটা প্রশ্নের কথা বলছি, দেখতে অনেকটা ওইটা কোন নিয়ে জিজ্ঞেস করবো না, জাস্ট ম্যাথমেটিক্যালি কিছু জিনিস দেখানো হবে আর কি। এটা হলো যে একটা ভেক্টর এ এবং মাইনাস টয়েস বি, অর্থাৎ এই দুটো ভেক্টর যদি সমান হয়, যদি ভেক্টর সমান হয়, ভাই যাবে ভেক্টরকে উপরে কিন্তু বাথরুম দিয়ে প্রকাশ করা হয়, আগেও বলা হয়েছে। একটা ভেক্টর এ বার এবং একটা ভেক্টর মাইনাস টয়েস বি বার, তো এই দুটা ভেক্টরের মধ্যে কী কী রিলেশন হতে পারে, মানে কী কী প্রযোজ্য হতে পারে, নাকি সদৃশ, নাকি সদৃশ 3, একটু সময় হতে দেখেন। এখানে যখন এগুলো আলোচনা করছি তখন গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট কথা চলে আসছে, যখন এগুলো আলোচনা করেছি তখন এগুলো কভার করা হয়েছে। তো এই দুটো দিক ডিফারেন্ট আমরা বুঝতেছি, একটা এ আর একটা মাইনাস রয়েছে, একটা দিকে দিকে হলো একটা দিকে দিকে হলো, মান কত এটা বিবেচ্য না, আবার বলতেছে মান কত এটা এখানে বিবেচ্য হইতেছে না, কারণ মান কয়েকটা ক্ষেত্রে বিবেচ্য ছিল, সমান ভেক্টরের ক্ষেত্রে বিবেচ্য ছিল, এমনিতে ম্যাক্সিমাম ভেক্টরের ক্ষেত্রে মানটা বিবেচ্য ছিল না, লাল ভেক্টরের ক্ষেত্রে মান বিবেচ্য ছিল ইত্যাদি, এক ভেক্টরের ক্ষেত্রে মান বিবেচ্য ছিল, বাট এখানে কিন্তু মান বিবেচ্য হচ্ছে না, কারণ সদৃশ সমানের পরিবার ক্ষেত্রে মান বিবেচ্য ছিল। মান এখানে আমার চিন্তা করার দরকার নেই, মান কত না কত, এখানে যদি এ বার মাইনাস টয়েস বি বারের সমান, সেহেতু এটা বিসদৃশ হবে, বুঝা যাইতেছি। যদি দিক দুটো সদৃশ কখনোই হবে না, কখনোই সদৃশ হবে না, কারণ হলো যে দিক দুটো সেম হলে সদৃশ হবে, দিক দুটো যদি ডিফারেন্ট সেহেতু এটা সদৃশ হবে না। আর হবে সময়, মানে আমি বলছি যে ধারটার উপর সেম ধারটার উপর হবে, সরি সেম ধারটার উপর ডিফারেন্ট ধারটার উপর হবে, বা ধারটা দুইটা সমান্তরাল হবে, আর দুইটা যখন দুটো যদি সমান্তরাল হবে তাহলে আর হলো যে দিক সেম হতে পারে, দিক ডিফারেন্ট হতে পারে, তার মানে সদৃশ হবে, সময় হবে। অর্থাৎ আমরা এটাকে এইভাবে এইভাবে বলতে পারি যে সকল বিসদৃশ ভেক্টর সমরেখ ভেক্টর, কিন্তু সকল সমরেখ ভেক্টর বিসদৃশ ভেক্টর। একইভাবে বলতে পারি সকল সদৃশ ভেক্টরও সমরেখ ভেক্টর, কিন্তু সকল সমরেখ ভেক্টর সকল সদৃশ ভেক্টর। আশা করি বুঝতে পেরেছি। আমাদের এমসিকিউ কোশ্চেনটা গেল, আমরা কিছু ক সলভ করি, কিছু ক লিখি এক কথায়, না যেগুলো জ্ঞানমূলক প্রশ্নে আসে, সমান ভেক্টর কাকে, এগুলো সব বোর্ড প্রশ্ন নিই, কাজে গুরুত্বগুলি এগুলো করবেন, যেগুলো দেখেন তাহলে আপনারই উপকার হবে। সমান ভেক্টর কাকে বলে, এখানে বই আপনি খুব সুন্দর শোনা পাবেন, তো আমি বলে দিচ্ছি যে
যদি দুটা ভেক্টর সমজাতীয় ভেক্টর হয়, প্রথম কথা ভেক্টর দুটো সমজাতীয় হতে হবে, সেম হতে হবে, মানে সেম টাইপের হতে হবে। মানে আমি একটা যেটা বলছি যে বলের সাথে আপনি সরণ যেভাবে তুলনা করতে পারবেন না একভাবে, এটা একটু সমজাতীয় হতে হবে। এটা সমজাতীয় ভেক্টরের মান যদি সমান হয় এবং এদের দিকও যদি সেম দিক হয়, অর্থাৎ দিকও যদি একই হয়, তাহলে সেই ভেক্টর দুটাকে পরস্পর সমান ভেক্টর বলে। আবার বলতেছি, দুটো ভেক্টর যদি সমজাতীয় দুটি ভেক্টর এর মান যদি সমান হয় এবং এর দিকও যদি সেম দিক হয়, অর্থাৎ এরা যদি একই দিকে ক্রিয়া করে, তবে তাদের সেই ভেক্টর দুটিকে পরস্পর সমান ভেক্টর বলে। তো আরেকটা প্রশ্ন দিই আমি, অবস্থান ভেক্টর কাকে বলে? অবস্থান ভেক্টর কাকে বলে? কোন ত্রিমাত্রিক যে অবস্থা, স্থানাঙ্ক অবস্থা, এটা কোনটা মোটামুটি কমন সেন্স ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে ত্রিভুজের দিকে গেছে, মানে নামটার মধ্যেই তার সংজ্ঞাটা আছে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে আমরা চিহ্নিত করি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় কোনো বিন্দুর অবস্থান আমরা যে ভেক্টর দিয়ে চিহ্নিত করি, সেই ভেক্টরটিকে, অর্থাৎ এই ভেক্টরটিকে বলা হয় ওই বিন্দুর জন্য অবস্থান ভেক্টর, ওই ভেক্টরটিকে বলা হয় অবস্থান ভেক্টর। আশা করি বুঝতে পেরেছেন। একক ভেক্টরটা হবে একক ভেক্টরটা আগে বলা হয়েছে একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং একটা সংজ্ঞাটা বলা হয়েছে আগে, সংজ্ঞাটা আরেকবার বলি। যে কোনো বিন্দু কোনো ভেক্টরের মান যদি একক হয়, তবে ওই ভেক্টরকে একক ভেক্টর, ভেক্টরের মান যদি একক হয়, তাহলে তাকে বলা হয় একক। অর্থাৎ মান যদি এক হয়, তাহলে সেই একক, মান এক ভেক্টরকে বলা হয় একক। তো গেল আমাদের একটা উদাহরণমূলক প্রশ্ন দিবি, সব কিন্তু প্রশ্ন দিবি, দয়া করে ভালোভাবে দেখুন। লাল ভেক্টরের দিক ব্যাখ্যা করে একটা উদাহরণমূলক প্রশ্ন বলে এসেছি। লাল ভেক্টরের দিক ব্যাখ্যা করে যখন বলেছে, তখন আপনি বলবেন যে লাল ভেক্টর কি? লাল ভেক্টর সমাজের একটা ভেক্টরের মান যদি শূন্য হয়, তাহলে তাকে লাল ভেক্টর বলে। এবং লাল ভেক্টরের যেহেতু পাদবিন্দু এবং ওর ওর শীর্ষবিন্দু, অর্থাৎ ওর শুরুর পয়েন্ট এবং ওর লাস্ট পয়েন্ট যেটা যদি সেম, সেহেতু দিক অনির্দিষ্ট, অর্থাৎ দিক নির্দিষ্ট নয়, অর্থাৎ এই দিকটা নির্দিষ্ট নয়, দিকটা অনির্ণয়, আমরা দিকটা নির্ণয় করতে পারি না। এই জিনিসটাই একটু ব্যাখ্যা করে দিবেন। লাল ভেক্টরের মান যেহেতু শূন্য, এবং তার যদি দিকটাকে আমি নির্দিষ্ট করে বলতে পারছি না, দিকটা কোন দিকে, দিকটাকে আমি মান নির্ণয় করতে পারছি না। উদাহরণ দিতে পারেন যে আপনি যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যান, ওই জায়গা থেকে আবার আরেক জায়গায় ফিরে আসেন, তাহলে আপনার যে ভেক্টরটা দিয়ে আপনার স্মরণটাকে এক্সপ্রেস করা হবে, সেটা হচ্ছে লাল ভেক্টর, এবং আপনার দিকটা যদি নির্দিষ্ট করে নির্ণয় করা যাচ্ছে না, কাজেই আপনি আপনার লাল ভেক্টরের দিক হলে যে অনির্ণয় বা অনির্দিষ্ট। তো আশা করি বুঝতে পেরেছি। এখন আমাদের এই পোর্শনটা শেষ, যে ভেক্টরের বিভিন্ন টাইপ কনসেপ্ট। এখন আমরা নতুন কিছু কনসেপ্টে যাবো, ভেক্টর যোগেন বিধি। ভেক্টর যোগেন নিয়মগুলো আমরা মূলত আমাদের লেভেলে 4টা নিয়ম খাই। প্রথম নিয়ম হলো যে, প্রথম নিয়মগুলো লাগেও না, পরের নিয়মগুলো মূলত বেশি লাগে। প্রথমটা হলো যে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র কখনো অ্যাপ্লাই করি না। আমরা সামান্তরিক সূত্র প্রয়োগের ক্ষেত্রে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, আর এমনিতে অঙ্কের ক্ষেত্রে আমরা সাধারণত ত্রিভুজ সূত্র কখনোই অ্যাপ্লাই করি না। আমরা সামান্তরিক সূত্র এবং অন্যান্য যেসব সূত্র আছে সেসব সূত্র দিয়ে মূলত সামান্তরিক সূত্র আর হলো যে উপাংশ বিভাজন যেটা, ওইটা দিয়ে আমরা মূলত ম্যাক্সিমাম যোগ করে ফেলি। আমার ত্রিভুজ সূত্র সেকেন্ড যেটা, এটা হলো যে সামান্তরিক সূত্র,
সামান্তরিক আইডি। থার্ড যেটা এটা হলো যে আমার পুরুষ। আর ফোর্থ যেটা এটা হলো উপাংশ। উপাংশ কি হলো স্ক্রিনটাকে বলে আপনার উপাংশ ধরে নিতে পারেন, উপাংশই ধরে নিতে পারেন। মানে একটা জিনিসের উপাংশ থেকে আমি পুরো জিনিসটা যোগফলটা বের করবো, উপাংশ ধরে নিতে পারেন। মোটামুটি চারটা কনসেপ্টই আমরা কিন্তু আমাদের যোগগুলো করে থাকি ইন্টারনেটে। ত্রিভুজ সূত্র নিয়ে কথা বলতে পারবো। ত্রিভুজ সূত্রের কথা বলার ক্ষেত্রে প্রথমে আরেকটা কথা বলে নিই যে যদি দুটা ভেক্টর আমি যোগ করতে চাই তাহলে ভেক্টর দুটার মধ্যে কিছু প্রপার্টি থাকতে হবে। সেটা হলো যে ভেক্টর দুটো সমজাতীয় হতে হবে, একই বস্তুর উপর এবং একই বিন্দুর উপর ক্রিয়াশীল হতে হবে এবং একই সময় ক্রিয়াশীল হতে হবে। তিনটা জিনিসকে আমাদের মধ্যে মনোযোগ দিতে হবে, সেটা হচ্ছে সমজাতীয় হতে হবে। নাম্বার হলো যে একই বস্তুর উপর ক্রিয়াশীল হতে হবে। নাম্বার হলো যে একই সময় ক্রিয়াশীল হতে হবে। সমজাতীয় কেন হতে হবে একটু আগে যে এক্সপ্লেনেশন দিয়েছি ওটা থেকে বুঝতে পারবেন যে আমি বলছি যে যদি আমি বলি যে প্রোনার ক্ষেত্রে একটা বল কি একটা ঘনস্বরণের সমান হতে পারে না, 5 নিউটন বল কি 5 মিটারের সমান হতে পারে না। আপনি বলবেন যে না এটা তো হতে পারে না, কারণ দুইটার তো আসলে মান সেম কিন্তু দুটাতে দুটো ডিফারেন্ট জিনিসকে ইন্ডিকেট করতেছে। একটা আমার বলকে ইন্ডিকেট করতেছে, একটা আমার সরণকে ইন্ডিকেট করতেছে, কাজে এই দুইটা কখনো সমান হতে পারে না। অর্থাৎ যদি দুইটা ভেক্টরের ক্ষেত্রে আমি যোগের কথা বলি যে 5 নিউটনের সাথে যদি আমি 5 মিটার যোগ করি তাহলে কত হবে? আপনি বলবেন এটা কিছুই হবে না, কারণ এটা তো পসিবল, এটা কখনো পসিবল নট পসিবল, নট পসিবল, এটা কখনো পসিবল। একইভাবে দুটা ভেক্টর যদি যোগ করতে চাই তাহলে এটা সমজাতীয় হবে, বুঝতে পারছেন? মানে বলের সাথে বল যদি যোগ করি 5 নিউটনের সাথে যদি 5 মিটার যোগ করি তখন ধরেন এটা 10 মিটার হতে পারে, কিন্তু কোনটা হলে একই দিকে কাজ করে। সেম একইভাবে 5 মিটারের সাথে যদি 5 মিটার যোগ করি তাহলে এটা 5-10 মিটার হয়ে যাবে, যদি কোনটায় যদি একই দিকে কাজ করে তাহলে। এটা গেল প্রথম কথা। দ্বিতীয়টা হলো যে একই বস্তুর উপর ক্রিয়াশীল হতে হবে। এখন দেখেন, সাপোজ আমি আপনার উপর একটা বল দিয়েছি, আর এখন কিছুক্ষণ পর আমি আরেকটা আমার একটা ফ্রেন্ড আপনার একটা ফ্রেন্ডের উপর বল দিয়েছি। তো এখন যদি আমি বলি এটা লব্ধি করতে হবে, কিন্তু কোনো মিনিংফুল কোয়েশ্চেন হলো। কারণ প্রথম বলটা কাজ করছে আপনার উপর, আপনার নাম সাপোজ আমি বললাম যে আব্দুল্লাহ আপনার নাম, এই দিয়ে দিলাম। আপনার একটা ফ্রেন্ডের নাম সাপোজ বাবুল, কথার কথা। আমি নাহিয়ান, তখন আপনার উপর বলটা প্রয়োগ করেছি, তখন আপনি একটু সামনের দিকে অবসর রয়েছেন। আমার একটা ফ্রেন্ড সাপোজ সিয়াম, উনি যখন বাবুলের উপর বলটা প্রয়োগ করেছে তখন বাবুল একটু সামনের দিকে অবসর রয়েছে। এখন যদি দুটা বল কিন্তু দুটা ডিফারেন্ট বস্তুর উপর কাজ করছে, এখন কিন্তু আমি বলতে পারি না যে এই দুটো সাম কত হবে, এবং আপনি কমন সেন্স কাটে বুঝতে পারতেছেন এই দুটো সাম কিছুই হবে না, কারণ এই দুটো ডিফারেন্ট বস্তুর উপর কাজ করতেছে। অর্থাৎ একই বস্তুর উপর আমার বলটা কাজ করতে হবে, সমজাতীয় হতে হবে এবং একই সময় কাজ করতে হবে। এখন সাপোজ কথার কথা, আমি আপনাকেই বলটা দিলাম, আমি নাহিয়ান আপনাকে বলটা দিলাম, আব্দুল্লাহর উপর বলটা দিলাম, বলটা দেওয়ার সময় আব্দুল্লাহ আপনি সামনে চলে গেছেন। এখন এটা গেল, আমি সাপোজ সকালে দিলাম, এখন বিকালে গিয়ে তাহলে আমার এক ফ্রেন্ড সিয়াম আপনার উপরে বলটা দিল, বলটা দিয়েছে আপনার তা একটু সামনে গিয়েছেন। এখন আমি যদি বলি এটা সাম করতে, এটাও কিন্তু কোনো মিনিংফুল কোয়েশ্চেন হয় না। আপনি বুঝতে পারতেছেন আমি যদি সকালে একটা বল দিই, আমার বন্ধু সিয়াম যদি বিকালে গিয়ে আপনার একটা বল এই দুটা সামনে দৌড়িয়েছেন, তাহলে কী হইতে হবে সেম সময়। সাপোজ যে আপনি আব্দুল্লাহ আমি নাহিয়ান, আপনাকে বলটা দিলাম এখানে, তারপর সিয়াম আমার যে ফ্রেন্ড তিনি বলটা সেম সময় এখানে দিয়েছে। আমি এই বড় একটা বল কাজ করবে, এই বড় একটা বল কাজ করবে, আপনি মাঝখানে ওখানে দিকে চলে যাবেন। আপনি বুঝতে পারতেছেন যে সামের ক্ষেত্রে এই তিনটা এবং প্রযোজ্য হচ্ছে যে একই সময় ক্রিয়া করতে হবে, একই সমজাতীয় একই জাতীয় হতে হবে এবং একই বস্তুর উপর ক্রিয়া করতে হবে। মুছে ফেলি এগুলো। এখন ত্রিভুজ
ত্রিভুজ শক্তির যে মূল প্রতিপাদনটা মানে মূল যেই সংজ্ঞাটা সেটা হলো যে দুইটি ভেক্টর যদি কোনো ত্রিভুজের একই বাহু বরাবর দুটা ভেক্টর যদি কোনো ত্রিভুজের একই বাহু বরাবর একই দিকে ক্রিয়া করে তাহলে তৃতীয় বাহু বিপরীত দিকে এদের লব্ধিকে বোঝাবে। দুটা ভেক্টর যদি কোনো ত্রিভুজের সন্নিহিত বাহু বরাবর একই দিকে ক্রিয়া করে একই দিকে ক্রিয়া করে এই তৃতীয় বাহুটি বিপরীত দিকে তাদের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। ব্যাপারটা কী হলো ব্যাপারটা মূলত এটা হলো যে যদি আমি একটু সুন্দর মতো সহজ ভাষায় বলি যে আমি ধানমন্ডিতে আছি, ধানমন্ডি থেকে আমি মতিঝিল গেলাম, তাই এই মতিঝিল গিয়ে দেন আমি হলো যে মতিঝিলের ফার্ম বেরতাম, কথা বললাম ফার্ম বেরতাম, আমি ধানমন্ডি থেকে মতিঝিল ফার্ম, এই পুরো জিনিসটা করা যা কথা ধানমন্ডি থেকে ডিরেক্ট ফার্মের সেম কথা না, একই তো আমি ধানমন্ডি থেকে মতিঝিল গেলাম, মতিঝিল ফার্মে গেলাম, তাই এই পুরো জিনিসটা করাটা যে এই জিনিস বুঝে গেছে ধানমন্ডি থেকে ডিরেক্ট ফার্মে গেলাম বা স্মরণ করছে। আপনি বলবেন যে আমি এখান থেকে অনেক ডিস্টেন্স খাবার করছি, এখান থেকে কম ডিস্টেন্স খাবার করছি, আমি এখানে ডিস্টেন্সের কথা বলতেছি না, আবার বলতেছি আমি স্মরণের কথা বলতেছি। স্মরণ হলো যে প্রথম এবং লাস্ট বিন্দু মধ্যবর্তী সর্বনিম্ন উত্তর যে স্মরণ, এই স্মরণটা এখানেও যেটা থাকতেছে ওই ধানমন্ডি থেকে যে ফার্মে যেতাম তাও এটা থাকতেছে, অর্থাৎ ধানমন্ডি টু মতিঝিল, মতিঝিল টু ফার্মের যেই কথা ধানমন্ডি টু ফার্মের সেম কথা। অর্থাৎ এই দেখেন এখানে একটা ত্রিভুজ ফর্ম করছে, দেখতেছেন ভালোভাবে খেয়াল করে দেখবেন এখানে একটা ত্রিভুজ ফর্ম করছে, ত্রিভুজ এই ত্রিভুজটা যে ফর্ম করছে ত্রিভুজের এই যে এই বাহু বরাবর আমি গেলাম এই দিকে, এই বাহু বরাবর গেলাম এই দিকে, অর্থাৎ এখান দিয়ে দেন এখানে এই দিকগুলো কিন্তু সেম, বুঝতেছেন? এই যে আমি যদি এখানে হাঁটি তাহলে এই বরাবর যাবে, আমি যদি এখানে হাঁটে এই বরাবর চলে আসতাম তাহলে এই দিক দুটা ডিফারেন্ট, এটা দিক ডিফারেন্ট, আমি এখানে গেছি দেন আমি এখানে না গিয়ে আমি এই বরাবর আসতেছি, দুটা ডিফারেন্ট। যেহেতু আমি এখানে গেলাম আমি এই বরাবর গেলাম, অর্থাৎ দিক দুটা সেম, এখান থেকে এখানে, অর্থাৎ এখান থেকে গেলে তো আমি এই বরাবরই যাবে, আর আমি যদি এখান থেকে এখানে গেলাম তারপর আমি এখান থেকে এখানে আসলাম তাহলে এই দিকটা হয়তো ডিফারেন্ট, আমি যদি দিকটা সেম বলতেছি এখান থেকে এখানে দিকটা সেম। এখন যদি তৃতীয় বাহু এই বরাবর হতো তাই না, হাটে এই বরাবর হেঁটে এই বরাবর গেলাম, এই বরাবর গেলাম এই বরাবর, কিন্তু তৃতীয় বাহুটাতে এই বরাবর গুণ করতেছে না, এই বরাবর তৃতীয় বাহুটা করতেছে বিপরীত দিকে, যে এই যে উদাহরণ এই বরাবর গেলাম এটুকু, এই বরাবর গেলাম এটুকু, আর এই বরাবর গেলাম একটু চলার সঙ্গে অথবা যদি তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে তাদের লক্ষ্যে বুঝে গেছে, অর্থাৎ দুটা ত্রিভুজের যেটা সম্মিলিত বাহু যদি একই ক্রমে তাদের একই ক্রমে যদি তাদের লক্ষ্যকে নির্দেশ করে তবে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে তাদের ভেক্টরের লক্ষ্য নির্দেশ করবে। এটা হচ্ছে ত্রিভুজ সূত্রের মূল প্রতিপাদন। আশা করি বুঝতে পারছেন, হাট কিছু হিসেবে না, নর্মালি স্মরণ দিয়ে বুঝলেই হবে, স্মরণ দিয়ে যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। আশা করি বুঝে ফেলি এটা। স্বাভাবিক স্বাভাবিক সূত্র আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। আশা আজকে এই ভিডিওতে থাক। আসসালামু আলাইকুম।